সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি আমি বোর্ডে লিখছি, তোমরা একটু দেখে নাও। আমরা যে অধ্যায় করতেছি সেটা হলো তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়নের আজকে যে টপিকস নিয়ে আলোচনা করবো সেটা হলো ফ্যারাডের প্রথম সূত্র। এটা নিয়ে আজকে আলোচনা করবো। তোমরা দেখো যে ফ্যারাডের প্রথম সূত্র কি সেটা আমরা দেখে নিই। যে কোনো তড়িৎ বিশ্লেষের জলীয় দ্রবণে বিদ্যুৎ প্রবাহিত করলে যে কোনো তড়িৎ দ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক। তো এখানে গত ক্লাসে তোমাদের একটু তড়িৎ বিশ্লেষক কি এগুলো নিয়ে একটু আলোচনা করছিলাম। তো আজকে আর এগুলো বিষয় নিয়ে আলোচনা করব না। আমরা ফ্যারাডের প্রথম সূত্র কিভাবে প্রতিপাদন করা যায়, এই ফ্যারাডের প্রথম সূত্র ব্যবহার করে আমরা কি নির্ণয় করতে পারি সেগুলো নিয়ে আলোচনা করব। আর পাশে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ, যে গত ক্লাসে এই চিত্রটা আর্ট করছিলাম, একটা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। যে এখানে সিলভার নাইট্রেট তড়িৎ বিশ্লেষ্য হিসাবে দুটা ইলেকট্রোড দেয়া আছে, তার মধ্যে ব্যাটারি সংযোগ দেওয়া আছে, এমিটার দেওয়া আছে। এইভাবে আমরা একটা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া একটা প্রভাব চিত্র আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো আমরা ফ্যারাডের প্রথম সূত্রে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো সেটি দেখো, যে তড়িৎ বিশ্লেষের জলীয় দ্রবণে বিদ্যুৎ প্রবাহিত করলে যে কোনো তড়িৎদ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ। এইখানে একটু আমরা এই ইলেকট্রোডের মধ্যে দেখি যে এই সিলভার নাইট্রেট তড়িৎ বিশ্লেষ্য। এইখানে তড়িৎ বিশ্লেষ্য বলতে আমরা সিলভার নাইট্রেটকে বলবো। এখানে যেটা বলছে জলীয় দ্রবণ, তো বুঝতেই পারতো পানিতে দ্রবীভূত হতে হবে, তাছাড়া তা না হলে সেটি বিদ্যুৎ প্রবাহিত হবে না। তড়িৎ দ্বারা সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ। সঞ্চিত বা দ্রবীভূত কথার অর্থ হচ্ছে যে ইলেকট্রন, এখানে আমরা এই চিহ্নটা দেখতে পাচ্ছি, এখানে সিলভার ইলেকট্রন নেওয়া আছে দুটা। এই সিলভার এখান থেকে দ্রবীভূত হবে, দ্রবণে চলে আসবে, আর সিলভার আয়ন এই ক্যাথোড থেকে ইলেকট্রন নিয়ে সিলভার ধাতুতে রূপান্তরিত হবে। তার মানে যে পরিমাণ সিলভার আয়ন দ্রবণে দ্রবীভূত হবে, সেই পরিমাণ সিলভার আয়ন ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে সেই পরিমাণ সিলভার ধাতুতে রূপান্তরিত হবে। এটি হলো সঞ্চিত ধাতু হিসাবে আমরা বলবো। তো এইখানে সঞ্চিত বা দ্রবীভূত বিদ্যুৎ এর পরিমাণের সমানুপাতিক, প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমান। প্রবাহিত বিদ্যুৎ বলতে এই সিলভার আয়ন থেকে সিলভার ধাতুতে রূপান্তরিত করতে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হলো সেটা কথা এখানে বলা হচ্ছে। তো আমরা এই সূত্র অনুযায়ী যদি আমরা বলি যে তড়িৎ বিশ্লেষের যে বিদ্যুৎ প্রবাহিত করলো সিলভার নাইট্রেট দ্রবণে, সেক্ষেত্রে এই পরিমাণটা যদি আমরা তড়িৎ বিশ্লেষের পরিমাণটাকে আমরা যদি ডাব্লু ধরি, আর প্রবাহিত বিদ্যুৎকে যদি আমরা কিউ দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা এই ফ্যারাডের প্রথম সূত্র অনুযায়ী আমরা কিন্তু লিখতে পারি ডাব্লু প্রপোর্শনাল টু হচ্ছে কিউ। তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে এই সূত্রটা অনুযায়ী আমরা কিন্তু লিখলাম সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ এর প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক। এখান থেকে আমরা এটা লিখতে পারি গাণিতিকভাবে এটা। এরপরে আমরা যদি এটাকে ভেঙে লিখি, ডাব্লিউ ইকুয়াল হচ্ছে জেড কিউ। তো এখানে হয়তো প্রশ্ন আসতে পারে, স্যার জেডটা কিন্তু তোমরা নিশ্চয়ই এগুলো করছো, যে জেড হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক। এখানে আমরা সেই সমানুপাতিক ধ্রুবক নির্ণয় করছি। তো ডাব্লিউ ইকুয়াল জেড কিউ, এখানে জেড হলো একটা স্থির সংখ্যা যা পদার্থের ধর্মের উপর নির্ভর করে। আর এটাকে আমরা আরও একটা জিনিস বলতে পারি, সেটা হলো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এটা কি জিনিস আমরা এটা নিয়ে আলোচনা করব। তবে এখানে আমরা যেটাকে আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, তোমরা একটু লিখে নাও যে জেড ইকুয়াল হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, তাহলে ডাব্লিউ ইকুয়াল হচ্ছে আমরা জেড কিউ, এটা আমরা পেলাম। এখন আমরা যদি এই বিদ্যুৎ যে প্রবাহিত করলো, যে কিউ, যে আমরা চার্জের পরিমাণের কথা বলছি, সেই পরিমাণটা হলো এর মোট যে পরিমাণটা, সেটা যদি আমরা বলি যে আই এম্পিয়ার মাত্রা যদি বিদ্যুৎ প্রবাহ যদি টি সেকেন্ড সময়ে যদি প্রবাহিত হয়, তাহলে যে চার্জের পরিমাণটা হবে সেটা হলো কিউ। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে আই গুণন টি ইকুয়াল হচ্ছে কিউ। তাহলে আমরা এই মানটা যদি আমরা এখানে বসাই দিই, তাহলে বা ডাব্লিউ ইকুয়াল হচ্ছে জেড আই টি। তাহলে আমরা কি দেখলাম যে ডাব্লিউ হলো হচ্ছে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ,
আর এখানে হচ্ছে জেড আই, ডাব্লিউ সমান হচ্ছে জেড আইডি। তাহলে আমরা এই ফ্যারাডের প্রথম সূত্র থেকে আমরা যে ধাতুর পরিমাণটা আমরা ক্যাথোডে সঞ্চিত মানে পদার্থের পরিমাণটা যেটা পাবো সেটা হলো এই ডাব্লিউ। এই ডাব্লিউ ইকুয়াল জেড আইডি, এই সমীকরণটা প্রতিপাদন করলেই আমরা কিন্তু আসলে ধাতুর পরিমাণটা পেয়ে যাব। এখন যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো, তোমরা নিশ্চয়ই এখানে দেখলা যে জেড হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তার আগে আমরা একটু আরেকটা নিয়ে আলোচনা করি যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এর এককটা কী হবে। আমরা যদি দেখি যে জেড ইকুয়াল আমরা যদি লিখি তাহলে ডাব্লিউ বাই কিউ আমরা কিন্তু লিখতে পারি। তাহলে এই ডাব্লিউ হচ্ছে পদার্থের পরিমাণ, যার একক হচ্ছে জি মানে গ্রাম, আর চার্জের পরিমাণের একক হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো যে কুলম্ব। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, গ্রাম পার কুলম্ব। তার মানে হচ্ছে যে এটা যদি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের একক যদি আমরা দেখতে চাই তাহলে এই সূত্র থেকে আমরা বিশ্লেষণ করে আমরা কিন্তু এই এককটা আমরা পাচ্ছি গ্রাম পার কুলম্ব। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের একক কি, গ্রাম পার কুলম্ব। এরপরে আমরা যদি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সংজ্ঞা দেখতে চাই তাহলে একটু যে ডাব্লিউ ইকুয়াল হচ্ছে জেড কিউ আমরা আগেই দেখছিলাম। এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মধ্যে যদি কিউ এর মান 1 কুলম্ব যদি বিদ্যুৎ প্রবাহিত হয়, আমরা ধরে নিলাম যে এইখানে যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মধ্যে বিদ্যুৎ যে প্রবাহের পরিমাণ সেটা যদি আমরা 1 কুলম্ব ধরে নিই, তাহলে আমরা এই সমীকরণ আমরা যদি 1 নং সমীকরণ দিই, তাহলে 1 নং সমীকরণে যদি আমরা এই মানটি বসাই, কিউ এর মান হচ্ছে 1 কুলম্ব, তাহলে আমরা কি লিখতে পারি, অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল হচ্ছে জেড। তাহলে আমরা এখান থেকে কি পেলাম যে ডাব্লিউ ইকুয়াল জেড। তাহলে জেড হলো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আর ডাব্লিউ হচ্ছে তোমার অ্যানোডে দ্রবীভূত এবং ক্যাথোডে সঞ্চিত পদার্থের পরিমাণ, সেটা হলো ডাব্লিউ। এখন এখান থেকে আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কিন্তু সংজ্ঞাটা আমরা আসলে দিতে পারি কিভাবে, যে আমরা যদি বলি যে তড়িৎ বিশ্লেষের জলীয় দ্রবণে, এই তড়িৎ বিশ্লেষের জলীয় দ্রবণে যে 1 কুলম্ব পরিমাণ, এই যে আমরা এখানে দেখলাম যে 1 কুলম্ব পরিমাণ যদি বিদ্যুৎ প্রবাহিত করি, তাহলে ওই পদার্থের যে অ্যানোডে দ্রবীভূত এবং ক্যাথোডে সঞ্চিত যে পদার্থের পরিমাণটা যেটা পাওয়া যাবে সেটাই হলো সেই পদার্থের হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। সংজ্ঞাটা আরেকবার বলে নিই যে তড়িৎ বিশ্লেষের জলীয় দ্রবণে যদি 1 কুলম্ব বিদ্যুৎ প্রবাহিত করা হয়, তাহলে অ্যানোডে দ্রবীভূত বা ক্যাথোডে সঞ্চিত পদার্থের পরিমাণই হলো সেই পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা তড়িৎ তুল্যাঙ্কের সংজ্ঞাটা আমরা বুঝতে পেলাম। এখন যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আমরা যদি বের করবো কিভাবে বুঝবো যে আসলে এটা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কে এত, তো সেক্ষেত্রে আমরা একটু দেখি। আমরা যদি বলি যে সিলভার এর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আমি যদি বলি এত গ্রাম পার কুলম্ব, ধরে নিলাম যে সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক হচ্ছে 0.00118 এত গ্রাম পার কুলম্ব। সিলভারের তড়িৎ রাসায়নিক প্রশ্ন আসে তোমাদের খ নম্বরের প্রশ্নে যে সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক 0.00118 গ্রাম পার কুলম্ব বলতে কি বুঝি। তাহলে আমরা যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের যে সংজ্ঞা বললাম সেই সংজ্ঞা অনুযায়ী তোমরা এটা লিখতে পারবে। কি লিখবে যে সিলভার নাইট্রেটের, এখানে আরেকটা জিনিস বলে দিই যে সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করতে গেলে অবশ্যই একটা সিলভার যুক্ত একটা তড়িৎ বিশ্লেষ্য যৌগ লাগবে। যেমন আমরা যদি ধরে নিই হচ্ছে যে এখানে সিলভার নাইট্রেট থেকে এই সিলভারের পরিমাণটা পাওয়া গেছে, সেই ক্ষেত্রে আমরা এই সংজ্ঞাটা লিখতে পারি যে ওই সংজ্ঞা অনুযায়ী যে সিলভার নাইট্রেট তড়িৎ বিশ্লেষের জলীয় দ্রবণে যদি 1 কুলম্ব বিদ্যুৎ যদি প্রবাহিত করা যায়, তাহলে এত গ্রাম মানে এক কথা 0.00118 এত গ্রাম সিলভার, 0.00118 এত গ্রাম সিলভার ক্যাথোডে অ্যানোডে দ্রবীভূত বা ক্যাথোডে সঞ্চিত হয়। তা আমার মনে হয় তোমরা বুঝতে পারছো যে সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এত গ্রাম পার কুলম্ব বলতে কি বুঝো। আমরা যদি এটা সংজ্ঞাটা লিখতে চাই তাহলে আমরা লিখব যে সিলভার নাইট্রেট তড়িৎ বিশ্লেষের জলীয় দ্রবণে 1 কুলম্ব বিদ্যুৎ প্রবাহিত করলে অ্যানোডে দ্রবীভূত বা ক্যাথোডে সঞ্চিত যে 0.0018 গ্রাম সিলভার পাওয়া যায়। তাহলে আমরা সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক
যদি মানে এরকম করে দেওয়া থাকে তাহলে সংজ্ঞা হিসেবে যদি আসে তাহলে আমরা এইভাবে লিখতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক যে সিলভারের বললাম যে এত গ্রাম পার কুলম্ব, আমরা আসলে এটা কিভাবে বের করব? আমরা আসি যে এটি কিভাবে বের করব। আমরা এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ারই যে তড়িৎ বিশ্লেষণ যেটা নিচ্ছে সেটাই আমরা এখানে যদি বলি যে সিলভার আয়ন, তোমরা নিচে দেখতে পাচ্ছ যে সিলভার আয়ন এখানে ক্যাথোডে জমা হবে, নাইট্রেট আয়ন এখান থেকে ইলেকট্রন মানে এটা হলো ধনাত্মক প্রান্ত, এটা হলো ঋণাত্মক প্রান্ত। এটা তোমরা নিচে বুঝতে পারছো যে এটা অ্যানোড, এটা হলো ক্যাথোড। তাহলে সিলভার আয়নটা ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে সিলভার ধাতুতে রূপান্তরিত হবে। তাহলে সেই সিলভার আয়নটা আমরা ধরে নিলাম যে ইলেকট্রন গ্রহণ করে সে সিলভার ধাতুতে রূপান্তরিত হবে। তাহলে আমরা এই বিক্রিয়া থেকে আমরা আসলে বের করবো যে সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত, সেটা আমরা এখান থেকে বের করবো। কিভাবে বের করবো তার আগে আমরা একটু বের করে নিই যে 1 মোল সিলভার আয়ন বলতে এটা কিন্তু 1 মোল সিলভার আয়ন আমরা বলতে পারি। 1 মোল এই 1 মোল ইলেকট্রন এটাও আমরা বলতে পারি 1 মোল ইলেকট্রন, এটা হলো 1 মোল সিলভার, 1 মোল সিলভার ধাতু। আচ্ছা, এখন আমরা অ্যাভোগাড্রোর সংজ্ঞা অনুযায়ী জানি যে 1 মোল ইলেকট্রনের যদি আমরা ইলেকট্রন সংখ্যা যদি আমরা নির্ণয় করতে চাই, তোমরা নিশ্চয়ই জানো যে 6.02 × 10⁻23T এতটি ইলেকট্রন থাকে। তাহলে আমরা জানি যে 1 মোল ইলেকট্রনে ইলেকট্রন সংখ্যা হলো 6.02 × 10⁻23। আমরা যদি এই 1 মোল ইলেকট্রনের চার্জের মোট চার্জ যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমরা যদি বলি যে আমরা জানি যে একটি ইলেকট্রনের চার্জ আমরা জানি যে 1.6 × 10⁻19 কুলম্ব, 10⁻19 কুলম্ব। একটি ইলেকট্রনের চার্জের পরিমাণ হচ্ছে 1.6 × 10⁻19 কুলম্ব। সেক্ষেত্রে আমরা যদি 1 মোল ইলেকট্রনে যদি এতটি ইলেকট্রন থাকে, তাহলে অ্যাভোগাড্রোর সংজ্ঞা অনুযায়ী তাহলে এতটি ইলেকট্রনের চার্জ কত হবে? নিশ্চয় বুঝতে পারতেছো যে এটার সঙ্গে এটা গুণ করতে হবে। তাহলে আমরা কি করব যে এর সঙ্গে 1.6 × 10⁻19 গুণ করব। তাহলে আমরা একটি ইলেকট্রনের চার্জ যদি এত কুলম্ব, তাহলে এতটি ইলেকট্রনের চার্জ কত কুলম্ব হবে? আমরা এটা টোটালটাই আমরা এটা কুলম্ব লিখলাম। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করে যেটা পাওয়া যায় 7649647 এত কুলম্ব। তোমরা দেখো যে এটাকে ক্যালকুলেশন করে আমরা এটা যদি পাই তাহলে এত কুলম্ব, সেক্ষেত্রে এইটাকে আমরা 96500 কুলম্ব, এটা হলো অ্যাবসলিউট মানে প্রায়। তাহলে এটাকে ক্যালকুলেশন করে এটা পাওয়া যায়, কিন্তু এটাকে আমরা হিসাবের সুবিধার জন্য আমরা এটাকে 96500 এত কুলম্ব প্রায় হিসেবে আমরা ধরে নিতে পারি। তাহলে আমরা জানি যে 1 মোল ইলেকট্রনের মোট চার্জ হলো 96500। আমরা এও জানি যে 1 মোল ইলেকট্রনের চার্জকে কিন্তু 1 ফ্যারাডে বলা হয়। 1 মোল ইলেকট্রনের চার্জকে 1 ফ্যারাডে বলা হয়। তাহলে আমরা জানি যে যদি 1 মোল ইলেকট্রনের চার্জকে 1 ফ্যারাডে বলা, তার মানে 1 ফ্যারাড সমান, যেটি ফ্যারাডের সূত্র আমরা করতেছি, তাহলে 1 ফ্যারাডের সমান হচ্ছে 96500 কুলম্ব। তাহলে আমরা 1 ফ্যারাড সমান হচ্ছে 96500। তার মানে হচ্ছে যে 1 মোল ইলেকট্রনের মোট চার্জ যদি এত কুলম্ব হয়, তার মানে 1 মোল ইলেকট্রন মানে হচ্ছে এটাকে আমরা ধরে নিতে পারি 1 ফ্যারাড বিদ্যুৎ প্রবাহিত হয়েছে। তার মানে 1 ফ্যারাড বা এটাকে আমরা বলি 96500 কুলম্ব। আশা করি তোমরা বুঝতে পারতেছো যে এখানে যত মোল ইলেকট্রন থাকবে সেই অনুযায়ী কিন্তু আমরা এইভাবে বের করতে পারি। যদি 2 মোল ইলেকট্রন থাকে সেক্ষেত্রে 2 ফ্যারাড হবে, 2 × 96500 কুলম্ব এরকম হতে পারে। যেমন আমি উদাহরণ হিসেবে আরো লিখি, যদি যেমন কপার আয়ন, যদি আমরা এখানে কপার সালফেট তড়িৎ বিশ্লেষ্য হিসাবে যদি নেই, তাহলে কপার আয়নটা কি করবে? 2টা ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে রূপান্তরিত হবে, এক কথায় ক্যাথোডে যে সঞ্চিত হবে, জমা হবে। তাহলে এখানে যদি আমি বলি যে এখানে কত ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত হয়েছে, সেক্ষেত্রে আমি বলবো যে এটাকে 2 ফ্যারাডে ব্যবহার হয়েছে। 2 ফ্যারাড অর্থাৎ কত? তার মানে আমি লিখবো যে 2 × 96500 কুলম্ব। তার মানে 2 ফ্যারাড অর্থাৎ ধরো 2 × 96500 কুলম্ব। তার মানে জিনিস এখন
আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক যদি নির্ণয় করতে চাই সেই ক্ষেত্রে কি হবে? আমরা কিছুক্ষণ আগে কিন্তু তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সংজ্ঞা করছি যে 1 কুলম্ব বিদ্যুৎ প্রবাহিত হওয়ার ফলে যে পরিমাণ ধাতু ক্যাথোডে জমা হবে সেটাই হলো সেই পদার্থের হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। আমরা যদি সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক নির্ণয় করতে চাই তাহলে কিভাবে বের হবে? সেক্ষেত্রে তোমরা দেখো যে এখানে 1 ফ্যারাডে বা 96500 কুলম্ব, এটা আমরা তো বললামই যে এখানে ইলেকট্রন গ্রহণ করে 1 মোল সিলভার ধাতুতে রূপান্তরিত হবে। সেক্ষেত্রে আমরা যদি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক নির্ণয় করতে চাই সেক্ষেত্রে আমরা সংজ্ঞা অনুযায়ী মানে এটাকে বের করবো যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত সিলভারে। আমরা আগে দেখছি যে এটার মানটা হলো 0.00118 এত গ্রাম পার কুলম্ব। তার মানে আমরা কিভাবে বের করব? তোমরা নিচে দেখো যে 96500, দেখো যে 96500 কুলম্ব বিদ্যুৎ প্রবাহিত হওয়ার ফলে যে ক্যাথোডে সিলভার ধাতু জমা হয় কতটুকু? 107 আমরা জানি যে 107.88 গ্রাম। এটা কোথা থেকে পেলাম? যে 107 হচ্ছে সিলভারের পারমাণবিক ভর। তার মানে এত কুলম্ব বিদ্যুৎ প্রবাহিত হওয়ার ফলে 107.88 গ্রাম সিলভার ক্যাথোডে জমা হয়। তাহলে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সংজ্ঞা অনুযায়ী আমরা তাহলে 1 কুলম্ব বিদ্যুৎ প্রবাহিত হওয়ার ফলে কত হবে? তাহলে আমরা জানি যে 107.88 গ্রাম ডিভাইডেড বাই 96500 এত কুলম্ব। তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এই মানটাই এক কথায় 1 কুলম্ব বিদ্যুৎ প্রবাহিত হওয়ার ফলে যে পরিমাণ বলে এত মানে 0.00118 গ্রাম সিলভার ধাতু ক্যাথোডে জমা হয়। তাহলে সেটাই হলো আমরা সংজ্ঞা অনুযায়ী বলে সেটাই হলো ওই পদার্থের হলো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তোমরা নিশ্চয় বুঝতে পারতেছো যে এত কুলম্ব বিদ্যুৎ প্রবাহিত হওয়ার ফলে সিলভার ধাতু জমা হয় ক্যাথোডে 107.88, এক কথায় একটা পারমাণবিক ভর। তাহলে 1 কুলম্ব বিদ্যুৎ প্রবাহিত হওয়ার ফলে কতটুকু হবে? তাহলে এটা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটাই হলো সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। ঠিক একইভাবে আমরা যদি অন্য কোনো ধাতুর আমরা যদি বের করতে চাই সেক্ষেত্রে আমি কিছুক্ষণ আগে একটা বিক্রিয়া লিখছিলাম যে কপার 2+, আমি যদি কপার 2টা ইলেকট্রন গ্রহণ করবে কপার ধাতুতে রূপান্তরিত হবে। সেক্ষেত্রে আমরা যদি এটা বের করতে চাই যে এইটা কপার ধাতুর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত, তাহলে এটা বের করার জন্য এখানে 2 মোল ইলেকট্রন লাগছে, তার মানে হচ্ছে 2 ফ্যারাডে। এখানে আমরা কি দেবো? 2 × 96500 কুলম্ব, এত কুলম্ব। তাহলে একইভাবে ঐকিক নিয়মে আমরা করব যে কপার ধাতুর এইখানে 1 মোল কপার ধাতু মানে সঞ্চিত হতে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে সেটা আমরা এখানে দেখব। তাহলে আমরা ঐকিক নিয়মে করব। তাহলে 2 × 96500 কুলম্ব বিদ্যুৎ প্রবাহিত ফলে কপারের পারমাণবিক ভর আমরা কত জানি? সম্ভবত 63.5 যদি হয়ে থাকে। কপারের পারমাণবিক ভর হচ্ছে 63.5, রাইট? তাহলে 2 × 96500 কুলম্ব। আমরা এখন হয়তো বলতে পারেন যে 2 ফ্যারাডে কেন ব্যবহার করলাম না? আমরা আসলে ব্যবহার এই জন্যই করি নাই কারণ তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সংজ্ঞাটা কিন্তু আমরা আসলে কুলম্ব দিয়ে করছিলাম যে 1 কুলম্ব বিদ্যুৎ প্রবাহিত হওয়ার ফলে কি পরিমাণ ধাতু অ্যানোডে দ্রবীভূত বা ক্যাথোডে সঞ্চিত হয়, সেই আলোকে কিন্তু আমরা আসলে এটা বের করব। আমরা বের করব কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত। তাহলে 2 × 96500 কুলম্ব বিদ্যুৎ প্রবাহিত হওয়ার ফলে কপার ধাতু ক্যাথোডে যে জমা হয় হলো 63.5 গ্রাম। সেক্ষেত্রে 1 কুলম্ব বিদ্যুৎ প্রবাহিত হওয়ার ফলে কত হবে? তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে 2 × 96500 কুলম্ব। তাহলে এখানে 63.5 গ্রাম আর নিচে আছে 2 × 96500 কুলম্ব। তাহলে আমরা এটা যদি এখন ক্যালকুলেশন করি, তাহলে এখানে একটা মান পাবো, মানটা পাবো 0.0000329 এত গ্রাম পার কুলম্ব, মানে এত গ্রাম পাবো। সেক্ষেত্রে এত গ্রাম পাবো। সেক্ষেত্রে আমরা যদি যখন বলবো যে কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক তখন হচ্ছে যে এত গ্রাম পার কুলম্ব আমরা বলবো। তাহলে 1 কুলম্বর ফলে আমাদের যে কপারের ক্ষেত্রে যে ক্যাথোডে যে কপার ধাতু জমা হয় সেটা হলো কত গ্রাম? 0.00329 এত গ্রাম। মানে এটা ক্যালকুলেশন করলে যেটা হয় আর কি সেটা যে এত গ্রাম কপার ধাতু ক্যাথোডে সঞ্চিত হয় বা জমা হয়। তাহলে আমরা কিভাবে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এক একটা ধাতুর এক এক রকম তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে কিন্তু আমরা এই পদ্ধতিতে করতে পারবো।
যেমন আমি যদি এখানে অ্যালুমিনিয়ামের কথা বলি, অ্যালুমিনিয়াম ধাতু নিয়ে, তাহলে এখানে 3 মোল, এখানে অ্যালুমিনিয়াম 3+, তাহলে এখানে অ্যালুমিনিয়াম ধাতু, তাহলে 3 মোল ইলেকট্রন গ্রহণ করে যদি অ্যালুমিনিয়াম ধাতুতে রূপান্তর, সেক্ষেত্রে এখানে 3 মোল, তাহলে এখানে 3 ফ্যারাড, এখানে 3। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তারপরে কি করতে হবে। এখানে 3 ইন্টু এত কুলম্ব করতে, যে এখানে অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর লিখতে হবে, লিখে এখানে অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর লিখবেন, আর এখানে 1 কুলম্বের জন্য যেটা ব্যবহার হয় এখানে 3 থাকবে, এখানে অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর লিখবেন, এখানে অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর লিখে 3 ইন্টু এইটাই এখানে নিচে চলে আসবে। এটাকে ক্যালকুলেশন করে যেটাই পাওয়া যাবে সেটাই হলো অ্যালুমিনিয়ামের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক নির্ণয় করতে যে কি লাগে। এখন আমরা যদি শর্টকাটে এটা যদি বের করতে চাই যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আমরা সহজে কিভাবে বের করব, তোমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ককে জেড দ্বারা প্রকাশ করা হয়, আমরা আগেই দেখলাম। তার মানে হচ্ছে ওই ধাতুর পারমাণবিক ভর ডিভাইডেড বাই 96500 গুণন ওই ধাতুর যোজনী। তার মানে আমরা যদি শর্টকাট তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কোনো ধাতুর যদি নির্ণয় করতে চাই, তাহলে আমরা এটাই বের করব, পারমাণবিক ভর গুণন ডিভাইডেড বাই 96500 গুণন ওই ধাতুটার হলো যোজনী। তার মানে যোজনী বলতে আমরা জানি যে ওই মোল কতটা ইলেকট্রন ত্যাগ করে, কতটা ইলেকট্রন গ্রহণ করে ক্যাথোডে জমা হয়, সেটাই হলো তার এই যোজনী হিসেবে আমরা নির্ধারণ করব। তাহলে এই সূত্রটার মধ্যে যদি আমরা বসে দিই, তাহলে কিন্তু আমরা ধাতুর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কিন্তু আমরা আসলে বের করতে পারবো। তাছাড়া আমরা ঐকিক নিয়মে তো বের করার পদ্ধতি জানলাম, এটা হলো শর্ট রূপ, এটা হলো আমরা এটা মানে ভালোভাবে বোঝার জন্য আমরা আসলে ঐকিক নিয়মে এইভাবে করে দেখাবো। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কিভাবে নির্ণয় করা যায় আমরা দেখলাম। এখন আরেকটা জিনিস এখানে পাশাপাশি যেহেতু আলোচনা একটু করে নিই, রাসায়নিক তুল্যাঙ্ক কিভাবে বের করবো যে রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে এইখানে আমরা কিছুক্ষণ আগে আমরা দেখছি একটা ধাতুর যে সিলভার আয়ন যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে সিলভার ধাতুতে রূপান্তরিত হবে। সেক্ষেত্রে আমরা বললাম যে এটা 1 ফ্যারাড বা 96500 কুলম্ব, 96500 কুলম্ব, এটাকে আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের ক্ষেত্রে আমরা দিচ্ছি 1 কুলম্ব বিদ্যুৎ প্রবাহিতর ফলে যে পরিমাণ ধাতু ক্যাথোডে জমা হয় সেটাই হলো ওই পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। আর রাসায়নিক তুল্যাঙ্ক হচ্ছে 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার ফলে যে পরিমাণ ধাতু ক্যাথোডে সঞ্চিত বা জমা হবে সেটাই হলো সেই পদার্থের হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক। তার মানে তোমরা বুঝতে পারছো যে এইখানে আমি যদি সিলভার ধাতুর মানে রাসায়নিক তুল্যাঙ্ক নির্ণয় করতে চাই, তাহলে 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার ফলে সিলভার ধাতু জমা হবে, আমরা দেখলাম যে 107.8 গ্রাম। মানে এর সংজ্ঞাটাই হলো 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার ফলে যে পরিমাণ ধাতু ক্যাথোডে যে জমা হবে সেটাই হলো সেই পদার্থের হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক। যেহেতু এক সিলভার আয়ন 1 মোল ইলেকট্রন গ্রহণ করে সিলভার ধাতুতে রূপান্তরিত, সেক্ষেত্রে 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত ফলে এর যে পারমাণবিক ভরটা হচ্ছে এইটাই হলো এই পদার্থের হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক। ঠিক একইভাবে আমি যদি কপারের বের করতে চাই, কপারের সেক্ষেত্রে দেখো একটু চেঞ্জ হবে, কপারের 2+2 মোল ইলেকট্রন লাগে এখানে কপার, তাহলে এখানে 2 ফ্যারাডে হবে। তাহলে 2 ফ্যারাড বলতে আমরা কুলম্বর আমার দরকার নেই, যেহেতু আমরা সংজ্ঞাটাই রাসায়নিক তুল্যাঙ্কের সংজ্ঞাটাই বললাম যে 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার ফলে যে পরিমাণ ধাতু ক্যাথোডে সঞ্চিত বা জমা হবে সেটাই হলো সেই পদার্থের হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে যেহেতু 2 ফ্যারাডের কথা বলছে, তাহলে কপার ধাতুর রাসায়নিক তুল্যাঙ্ক যদি নির্ণয় করতে চাই, তাহলে 2 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার ফলে এখানে 63.5 গ্রাম কপার ক্যাথোডে সঞ্চিত বা জমা হবে। সেক্ষেত্রে 1 ফ্যারাডে বের করতে গেলে কত বের, তাহলে নিচে বুঝতে পারছি এর নিচে হলো 2। তাহলে এই অনুযায়ী আমরা এটা যদি ভাগ করে যেটা পাওয়া যাবে সেটাই হলো কপার ধাতুর হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক। আমার মনে হয় তোমরা রাসায়নিক তুল্যাঙ্ক মানে কিভাবে নির্ণয় করতে সেটাও ক্লিয়ার হয়ে গেছে। তার মানে যদি আমি অ্যালুমিনিয়াম নেই একইভাবে 3+, তার মানে 3টা ইলেকট্রন, এখানে 3 ফ্যারাড, এখানে 3 ফ্যারাডে, তাহলে অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর দিবেন এখানে যে 3 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার ফলে যে অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর এখানে দিবেন ডিভাইডেড বাই 3 দ্বারা এখানে ভাগ, এখানে অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর ডিভাইডেড বাই 3। তাহলে আমরা এইভাবে কিন্তু আমরা রাসায়নিক তুল্যাঙ্ক নির্ণয় করতে পারি। তাহলে আমাদের যে আজকে টপিক ছিল
ফ্যারাডের প্রথম সূত্র ব্যবহার করে কিভাবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পরিমাণ নির্ণয় করা যায়, অর্থাৎ ডাব্লুর মান নির্ণয় করা যায়, আমরা সেটা দেখলাম। ডাব্লু ইকুয়াল জেড আইটি। সেখান থেকে এখানে জেডটা হলো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক সংখ্যাটা কিভাবে পাবো সেটা আমরা দেখলাম। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কিভাবে নির্ণয় করা হয় সেটা আমরা দেখলাম। কিভাবে ফ্যারাড বা মানে এক মোল ইলেকট্রনের চার্জ কত, মোট চার্জ কত, সেটা আমরা ক্যালকুলেশন করে দেখতে পেলাম। পাশাপাশি আমরা রাসায়নিক তুল্যাঙ্ক সম্পর্কে একটু ধারণা পেলাম যে রাসায়নিক তুল্যাঙ্ক কিভাবে নির্ণয় করা যায়। তাহলে আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই জিনিসটা বুঝতে পারছো। এগুলো বাসায় একটু প্র্যাকটিস করবা, ইনশাআল্লাহ তোমাদের এই বিষয়ে স্বচ্ছ ধারণা হবে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।